কলমা পড়ার আগে জবাই করতাম। সামগ্রিক ইতিহাসে সমাজের অবস্থান কই? ইতিহাস অনেকগুলো হয়। কি বলছিলেন তারা? পাকিস্তানের মৃত্যু অবধারিত ছিল, আর কি সুযোগ নাই? মেয়েটার কথা কি আমরা কোনোদিন জানবো? আসলেই কি রিলিজ করবেন না? কেন করতে পারলাম না? মুজিবনগর সরকার তো বাংলাদেশেই ছিল না। এটা কি রাষ্ট্রের ব্যর্থতা না সমাজের ব্যর্থতা? বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলে। ইতিহাসের ধারাবাহিকতায় তো 1971 আমাদের দেশের মানুষই মেয়েদেরকে পাকিস্তানের কাছে তুলে দিয়েছে। 71-এ কত লাখ মানুষ শহীদ হয়েছেন। এইটা ছাড়া আপনি যুদ্ধ করতেন? ছাব্বিশ মার্চ বাংলাদেশের জন্মদিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই ২৬ মার্চকে কেন্দ্র করে ২৫ মার্চ ১৯৭১ সালে ঘটে গিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড। সেই কাল রাতের পর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। এই ৫.৫ দশকে, প্রায় ৫৫ বছরে ইতিহাস নিয়ে নানান রকম আলোচনা হয়েছে, নানান গবেষণা হয়েছে। আমরা ২৫ মার্চে সেই প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পডকাস্ট কথা চলুকে সাংবাদিক এবং গবেষক জনাব আফসান চৌধুরীকে। আফসান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কয়েক দশক ধরে আপনি এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করছেন। আমি একটা গল্প জানতে চেয়ে শুরু করতে চাই। ২০০০ সালে আপনি এবং আরও দুইজন ইউপিএল এর প্রধান মহিউদ্দিন আহমেদ এবং ইতিহাসবিদ মুনতাসির মামুন, আপনারা তিনজন পাকিস্তান গিয়েছিলেন। সেখানকার সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ওই গল্পটি একটু জানতে চাই, কি বলছিলেন তারা? এই ২০০০ সাল যদি ধরি, ৭১-এর পর প্রায় ৩০ বছর। না, যেটা আমার মনে পড়ে, আমি বেশি দিন তো ছিলাম না, আমি মাঝপথে চলে এসেছিলাম। তো তাতে দেখেছিলাম যে পাকিস্তানিদের আমাদের বলার মতো কোনো কিছু নাই। তারা খুব বিব্রত, তারা আমরা ভাই ভাই এই ধরনের কথাবার্তা, এমন খুব মৌলিক। কিন্তু মামুন ভাইয়ের একটা বই আছেন যে সেই সব পাকিস্তানিরা, তাতে খুব পরিষ্কার হয়ে যায় যে তাদের এটা একটা পরিকল্পনা ছিল। তো আরেকটা আলোচনা হয়েছিল আব্দুর রহমান সিদ্দিকী বলে একজন, উনি আইএসপিআর এর প্রধান ছিলেন, ব্রিগেডিয়ার আব্দুর রহমান সিদ্দিকী। তিনি একটা কথা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ৭০ সালের নির্বাচনের পরেই পাকিস্তান সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে তারা ক্র্যাকডাউন করবে। এটা খুব সহজ, কারণ যে পাকিস্তান নির্মিত পাকিস্তান ৪৭ হয়েছে, ওটা হচ্ছে দিল্লি প্রস্তাব, মুসলিম লীগের, কেন্দ্রীয় মুসলিম লীগের দিল্লি প্রস্তাব অনুযায়ী একটা পাকিস্তান, একক পাকিস্তান। কিন্তু আমাদের দেশে বা পূর্ব পাকিস্তানের যে পাকিস্তান ধারণা, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব ভিত্তিক, অর্থাৎ দুটি আলাদা রাষ্ট্র। তো পাকিস্তান কিন্তু ৪৬-এর পরে যখন এটা পরিবর্তন হয়, আবুল হাশেম সাহেব, এছাড়া হয়তো কিছু কিছু মানুষের জানা, অনেকেই তো জানে না দেখি, আবুল হাশেম সাহেব যৌথ বাংলা একটা আন্দোলন করছিলেন কংগ্রেসের সাথে, যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মিলে একটা আলাদা দেশ হবে, এবং সেটাই সমর্থন করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত। তো তাহলে বোঝা যায় যে এই পাকিস্তান ধারণাটা কিছুটা হলেও তরল ছিল, যে একেবারে এইটাই হতে হবে এরকম না, আলাদা রাষ্ট্রের বিষয়টা ছিল। তো পাকিস্তান যখন হচ্ছে ৪৭-এ, তখন তাদের মডেলটা কি? মডেলটা হচ্ছে যে একটা অংশ থেকে তারা নেবে উত্তর ভারতীয় পাকিস্তানটা, মূলত যেটাকে নর্থ ইন্ডিয়া বলে, এই নর্থ ইন্ডিয়ান মডেলে এই অঞ্চলটা আরেকটা অঞ্চলের উপর শোষণ করেছে। বাংলার কিন্তু সমস্ত নেতাবর্গ, বাংলার উপর সমস্ত যারা রাজত্ব করেছে, তারা কিন্তু উত্তর ভারতীয় একেবারে পুরো, সেই পাল, সেন, মোগল যত এসছে তারা উত্তর ভারত থেকে, দিল্লি কেন্দ্রিক এই শাসন। তো এই মডেল ছাড়া তো আর পাকিস্তান কিছু জানে না, কারণ পাকিস্তান মূলত একটা সামন্ত সামরিক রাষ্ট্র। আদিতেও সামন্ত সামরিক রাষ্ট্র ছিল, ৭১-এও ছিল। তো ওরা কিভাবে হ্যান্ডেল করবে? কারণ সারাটা সময় তো তারা এই হ্যান্ডেল করছে যে আমি কিভাবে এই এলাকাটাকে নিজের দখলের মধ্যে রাখুন। তো ৬ দফা যদি হয়ে যায় বা যেই হোক প্রাদেশিক স্বায়ত্ত শাসন, তাহলে পাকিস্তান টিকবে কী করে? এই কারণেই তারা নিয়েছিল। আমি এটাকে মনে করি যে পাকিস্তান রাষ্ট্র, খারাপ ভালোর কথা বলছি না, যে নিজেদেরকে আত্মরক্ষামূলক এই আক্রমণ করেছে তারা, কারণ এইটা না করলে তারা টিকতো না। ওদের মাথায় ঢুকেছে যে এটা ছাড়া তো আমরা টিকবো না, এবং সেই কারণে তারা আক্রমণটা করেছে। এবং সিদ্দিকী সাহেবের একটা বই আছে, নাম এন্ড গেম। তো এন্ড গেমটাতে তো পরিষ্কারভাবে বলাও আছে যে এই জিনিসটাই ছিল। তারা আর কোনো দ্বিতীয় পথ ছিল না। পাকিস্তানের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে ১৯৫৮ সালে, মানে ৪৭ থেকে ১৯৫৮, ১১ বছর মাত্র সিভিলিয়ান শাসন। তো যেই দেশের মাত্র ১১ বছর জন্মের পরে সিভিলিয়ান শাসন থাকে, তারপর থেকে সেনা শাসন, তাহলে তো বোঝাই যায় যে এটা পলিটিক্যাল রাষ্ট্র নাই, এটা তো অলরেডি একটা মিলিটারি রাষ্ট্র।
তো যদি আমরা বিভিন্ন কর্মকাণ্ড পাকিস্তানের দেখি, পাকিস্তান যে আক্রমণটা করলো এর কি হতে পারে, পাকিস্তান ভেবেছে যে কোনো প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না, মানে এর চেয়ে গবেট মার্কা চিন্তা আর কী হতে পারে যে সারা দেশে পাকিস্তান আক্রমণ করে একটা প্রতিরোধ পর্ব তৈরি করলো। এই যে যেটা একেবারে রাজনৈতিক প্রতিবাদ, আমি সমস্ত কিছু যাই বলছি, সেটা তো একেবারে সশস্ত্র প্রতিরোধে পরিণত হলো। সেই সশস্ত্র প্রতিরোধের কাছে এবং ইন্ডিয়া বসে আছে কবে থেকে যে এমন একটা কিছু পাকিস্তান করুক, আমি তাহলে আমার বাড়িটা দেব। তো ইন্ডিয়া কিন্তু সুযোগ করে দিয়েছে পাকিস্তান। তারপরে যে হিন্দুদেরকে শরণার্থী করার যে তাদের প্রকল্প, এটা যখন তারা বুঝতে পারলো যে এটা তাদের বিরুদ্ধেই যাচ্ছে ততক্ষণ, এবং তারা বলতে লাগলো হ্যাঁ শরণার্থীরা ফেরত আসো, তোমাদের আমি রক্ষা করবো ইত্যাদিতে, ততদিনে যা সারা দুনিয়ায় প্রচার হয়ে গেছে এটা একটা গণহত্যাকারী দেশ এটা। এবং ইন্ডিয়ার প্রতি সমর্থনটা তো সেই কারণেই আসছে যে জাতিসংঘ দলিলগুলো দেখলে বোঝা যায় এই শরণার্থীদেরকে ইন্ডিয়া সামাল দেবে কীভাবে। তো আমি মনে করি পাকিস্তানের এই নিষ্ঠুরতা, নির্মমতার চেয়ে বেশি পাকিস্তানের মেধাহীনতা নিয়ে আমাদের আলাপ করা উচিত। যে একটা রাষ্ট্র, তার কি কোনো পরিকল্পনা ছিল 47 সালে যে কীভাবে এটা চালাবে? না, জাস্ট একটা দেশ হয়ে গেলাম, এটা কি চলে? এরম একটা আনইউজুয়াল একটা রাষ্ট্র, সেই পরিকল্পনা পাকিস্তানের ছিল না। পাকিস্তানের কি সেই মেধা ছিল এটা করার? না। ওই জিনিসটা খুব পরিষ্কার হয়ে যায়। পাকিস্তানের এত একটা অবাস্তব দুনিয়ায় বসবাস করছিল, এখনও করছে কিনা আমি জানি না, আমার এত আগ্রহ নেই পাকিস্তান সম্পর্কে। এর ফলে যেটা হলো যে 71, তো কী করে তারা ভাবতে পারলো যে 1 রাতে সব 2 রাতে 7 দিনে প্রতিরোধ তো শুরু হয়ে গেল। এবং তারা তো ভেবেছে কোন জায়গায় কোন গেলে, আমি একটা লেখা বের হয়েছে বণিক বার্তা পত্রিকাতে, কোন জায়গায় তারা আক্রমণ করলো আপনি দেখলে খুব পরিষ্কার হয়ে যায়, সহজ হয়। আমি ক্লাসে এটা বাজে বাজে বলি যে দেখো, প্রথম তারা আক্রমণ করছে বিডিআর পিলখানা, তার মানে প্রাদেশিক, এইটা কিন্তু মনে রাখা দরকার। তারা নিজেদের বাঙালি মানে সামরিক সেনাদেরকে অত আক্রমণ করছে না, এলাকা হিসেবে করছে পিলখানা আর পিলখানা, বিডিআর আর পুলিশ, মানে ইপিআর, হ্যাঁ ইপিআর, মানে স্থানীয় বাহিনীকে। তারপর কোথায় আক্রমণ করছে? ঢাকা ইউনিভার্সিটি কোথায় আক্রমণ করছে? ছাত্রদের হলে। তো যদিও ছাত্ররা অত ছিল না রাতে, জগন্নাথ হলে ছিল কিছুটা। তো তারপরে কথা মাস্টারদেরকে কি তারা মনে করতো এটা ওই জাতীয়তাবাদ বা পাকিস্তানের বিরুদ্ধে তারা শিখেছে, তাদের হত্যা করছে। তারপর আক্রমণ করে তাদের হিন্দুদের এলাকা, ওই জগন্নাথ হলের 4র্থ শ্রেণীর কর্মচারী, কোনো জায়গায় 4র্থ শ্রেণীর কর্মচারীদের তারা মারেনি, বস্তিবাসীদেরকে, যেটা আপনার যদি ওই বইটা দেখা যায় এই উইটনেস টু সারেন্ডার, তার বাসীদেরকে ভীষণ ভয় করতো পাকিস্তানরা, কারণ ওরা মিছিলের সামনে দেখতো, তো ওরা তো ওদের দেশে তো অত মিছিল হতো না হয়তো। আর একটা বস্তির উপরে আমি মনে করি এইটা খুব মৌলিক, যে তারা পালপাড়ার মতো একটা বস্তিকে আক্রমণ করবে, যেটা এখন যেখানে হোটেল সোনারগাঁ হয়েছে ওইখানে একটা বস্তি ছিল। এটা হিন্দু নিম্নবিত্ত মানুষের, নিম্নবিত্ত যারা রাজনীতি থেকে সবচেয়ে দূরে তারা। আর বস্তুতপক্ষে পাকিস্তানের রাজনীতিতে হিন্দুদের এমন কোনো বড় পরিষদ ছিল না, কিন্তু পাকিস্তান তো এখনও 47-এর রাজনীতি করছে, পাকিস্তান তো এখনও 2 নেশন থিওরি করতে যাচ্ছে, হিন্দু মানে ইন্ডিয়া। তো সেটার ফল তো পাকিস্তানই ভোগ করলো। এত কম মেধা নিয়ে যদি কোনো রাষ্ট্র টিকতে চায়, এটা তো কঠিন হয়ে পড়ে। তার মানে কি পাকিস্তান রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পতন কিংবা এই বিচ্ছিন্ন হয় এটা অবশ্যম্ভাবী ছিল, অবধারিত ছিল। কারণ এটা টিকতে পারতো যদি তারা লাহোর প্রস্তাবটা ফলো করতো, যেটা না করে তারা বুঝেছে। কারণ রাজনীতি কিন্তু অনেক দিন আগে হয়েছে, মানে পাকিস্তান প্রস্তাব 1940 সালের পাকিস্তান প্রস্তাবের পটভূমিটা কি, এটা হচ্ছে যে যখন সেপারেট ইলেকটোরেট, আগের নির্বাচনে কিন্তু যেসব এলাকায় যারা জনগোষ্ঠী বেশি থাকতো তাদের জনগোষ্ঠীর পরিচিতিমূলক মানুষ ওখানে এমপি হতো। সেই হিসেবে নির্বাচনটা হলো 1935, অ্যাক্ট অফ 1935-এর অধীনে 1937 সালে। 1937 সালে নির্বাচনটা হলো, এবং পাকিস্তান উত্তর ভারতীয়দের সীমাবদ্ধ মেধার কথা আমি বলি, ওই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতলো হলো বঙ্গীয় মুসলিম লীগ, দ্বিতীয়ত হচ্ছে কৃষক প্রজা পার্টি ফজলুল হক সাহেবের। তো কৃষক প্রজা পার্টি হচ্ছে যোদ্ধা শ্রেণীর দল, তারা এবং ফজলুল হক সাহেব সে কিন্তু মুসলিম লীগে একসময় করতো, কিন্তু জিন্নার সঙ্গে ঝামেলার কারণে সে ছেড়ে চলে যায়। সে কংগ্রেসকে গিয়ে বলল যে তোমার সঙ্গে আমরা যৌথভাবে করি। নেহেরু বসে বসে বলল যে না, আমাদের সর্বভারতীয় এই যে নর্থ ইন্ডিয়ান ধারণা, আমি এটাকে খুব মনে করি যে খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের বোঝা, যে উত্তর ভারতের ধারণাই কিন্তু দক্ষিণ এশিয়ার রাজত্ব রাজনীতি সব কিছুকে প্রভাবিত করে সবচেয়ে বেশি।
তো সেই চেয়ে বললো যে না, একটা সলিউশন হতে হবে সারা ভারতের জন্য একটা, মানে বঙ্গ ভারতের অংশ। তো বঙ্গ কিন্তু যেই জিনিসটা হয়েছিল, আমি এটা পিছনে গিয়ে বলি যে ধারাবাহিকতা নষ্ট না হয়, সেটা হচ্ছে যে 1906 সালে যখন কেন্দ্রীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, তার আগে কংগ্রেস হয়ে গেছে 1885-তে। তারা কিন্তু বঙ্গের রাজনীতি আর বঙ্গের হাতে ছিল না এই প্রথম বঙ্গভঙ্গের পরে। আর স্বদেশী আন্দোলন করে ভাঙলো এটা। ইংরেজরা তো এদেরকে বাদ দিয়ে সমস্ত ইন্টারেস্ট তো তখন উত্তর ভারতে, কারণ ইংরেজরা 1857 পরে উত্তর ভারত নিয়ে অনেক বেশি চিন্তিত। উত্তর ভারতকে সামলানো দরকার, মানে দিল্লি কেন্দ্রিক। ওই দিল্লি কেন্দ্রিকতার মধ্যে বাংলার রাজনীতি কার হাতে ছিল? কেন্দ্রীয়। যখনই এটা কেন্দ্রীয় রাজনীতির অংশ হলো, তো নেহেরু বাদ দিয়ে দিল। 1946 সালে যখন যৌথ বাংলা এটা হলো, এটা প্রথমে তো বাঙালি রাষ্ট্রের প্রচেষ্টা, একেবারে মানে হালালভাবে দেখতে গেলে, সেটা ব্যর্থ হলো কেন? ও তো অনেক কথা বলে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে বঙ্গীয় কংগ্রেসকে নেহেরু বলছে যে না, এটা হবে না। তখন উত্তর ভারতের যে নেহেরুর সঙ্গে জিন্নার যে ঝগড়া, তার প্রকার হলো বঙ্গীয় কংগ্রেস হবে না। এছাড়া আরও অন্যান্য জিনিস ছিল, জয়া চ্যাটার্জির বই তো আছেই, আরও অন্যান্য, কিন্তু মূলত সিদ্ধান্তটা তো দিচ্ছে এইটা। অতএব নর্থ ইন্ডিয়া তার রাজনীতি করছে, পাকিস্তানের দিক থেকেও ভারতের দিক থেকেও। তো যখন এটা শেষ হয়ে গেল, তার মানে যদি 1940 থেকে 1946 পর্যন্ত যদি আলাদা পূর্ব পাকিস্তান রাজনীতিটা ভ্রান্ত হতো, যেটাই তো বললো 1946 সালে মুসলিম লীগ, তো তাহলে যে এত সভা সমিতি করা হচ্ছে, ইস্ট পাকিস্তান রেনেসাঁস সোসাইটি বলে একটা সংগঠন করছে, সে সারাদিন চারিদিকে অনুষ্ঠান করছে, গানের আয়োজন করছে, করছে, মুসলিম লীগ 6 বছরে কিছু বললো না কেন? এটা সততা, রাজনৈতিক সততা না, কিন্তু এটা বোকামি হলো। কারণ বঙ্গের রাজনীতি আর সারা ভারতের রাজনীতি এক না, এইটা বুঝতে পারি। আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লির ঝামেলা হচ্ছে না, এটা অবধারিত, আলাদা ইতিহাস তৈরি ভাই। আর এটাও ঠিক যে বঙ্গ এই যৌথ বাংলা হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না, হলেও এটা সফল রাষ্ট্র হতো কিনা, কারণ ইতিহাস অনেকগুলো হয়। এই পূর্ববঙ্গের মানুষের যে ইতিহাস, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থাপন্ন শ্রেণী বা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর ইতিহাস এক না। তো সেই কারণে এতগুলো ইতিহাসকে পাকিস্তানের ধারণা করাও সম্ভব ছিল না। আমরা এর খুব মোটা থাকে যেটা বলি যে একটা ইতিহাস, এক দেশ আলাদা, কারণ দেশে সমাজ থাকে, সমাজকেই ব্যবহার করে মানুষ রাজনীতি করে। যারা ভোট পাচ্ছে, বঙ্গীয় মুসলিম লীগের কথাই যদি বলি, আওয়ামী লীগের কথাই যদি বলি, 71-70 সালের নির্বাচনে ভোটটা তো দেয় সাধারণ মানুষ, ভোটটা তো দেয় গরিব মানুষ। এই জন্য আমি একবার একটা অনুষ্ঠানে বলছিলাম যে ক্রেডিটটা নেয় পলিটিশিয়ানরা, কিন্তু কাজটা তো করে হলো সাধারণ মানুষ। তো এই কারণে এই সঙ্গে পাকিস্তানের ওই ক্ষমতা ছিল না ধারণ করার। পাকিস্তান অবধারিত, সেনা প্রচেষ্টা দিয়ে যে সমাধান করা যায় না, এটা পাকিস্তানের মাথাতেই ঢোকেনি, অথবা পাকিস্তান এমন অবস্থা ছিল আর কি করবে টাইপের। তবে যখন ইয়াহিয়া খান এখানে এসছে, ওদের কথা মতো, এবং আমার আরও একাধিক সাক্ষাৎকারে আমি যেটা দেখেছি যে কিছুটা হলেও এই দিকেও মানুষ জানতো কি হতে যাচ্ছে, কিন্তু করার কিছু ছিল কি? আমার কাছে এটা মনে হয় করার হয়তো কিছু ছিল না। ওদেরও পাকিস্তানিরা যারা আক্রমণ করেছে তাদের কি করা ছিল, সিদ্ধান্ত তো নিয়েই নেওয়া হয়েছে, এটাই হচ্ছে বিষয়। মানে একটা অবশ্যম্ভাবী অবধারিত পরিণতি ছিল, অবশ্যম্ভাবী অবধারিত। আমি 25শে মার্চের প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আপনি যে ওই একবঙ্গীয় আন্দোলনের কথা বলছিলেন, ফ্রিডম এট মিডনাইট বইয়ে ডিকি বার্ড প্ল্যান বলে একটা জিনিস বলা হয়েছিল যে ট্রাই নেশন থিওরি, আমরা তো দ্বিজাতি তত্ত্ব পড়ি, ওইখানে ট্রাই নেশন থিওরি বলে একটা থিওরির কথা আছে যে ভারত, পাকিস্তান এবং অবিভক্ত বাংলা। এবং আপনি যেটি বলছিলেন যে 1 বছরের একটা আন্দোলন হয়েছিল, একবঙ্গীয় আন্দোলন, এইটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হলো না কেন? সেইটা ওটাই আমি বলছিলাম যে ওটা যখন আন্দোলনটা হলো, ওটা আবুল হাশেম ফেরত এসে, আবুল হাশেম একটা জিনিসই, আবুল হাশেম বা অন্যান্যদের জন্য খুব বড় হিরো ছিল সুভাষ বোস। সুভাষ বোস একটা বিশাল একটা ব্যাপার, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সে তো অনেক সমর্থন করত তার লোকরা, তিনি তো ছিলেন না তখন 46-এ। তো কথাবার্তা, আপনি যদি ইন্ট্রসপেকশন বইটা দেখেন আবুল হাশেমের লেখা, তাহলে ওখানে অনেক কথাবার্তা আছে। তো সেখানে যেমন একটা জিনিস যেটা অনেক সময় লোকজন যে এই যে লাহোর প্রস্তাব যে ভ্রান্ত, এই প্রস্তাবটা কিন্তু মিটিং কমিটিতে প্রস্তাব করে হোসেন শহীদ সরওয়ার্দী। তাকে জিন্না বলেছে যে তুমি করো, উনি অনুগত মানুষ ছিলেন। আবার সেই তাকে বলেছে যে তুমি যৌথ বাংলা সমর্থন করো। কিন্তু যৌথ বাংলা সমর্থন করতে গিয়ে তখন তো বিরোধী শক্তি অনেক তো দাঁড়িয়ে গেছে,
এটা তো সম্ভব না, এটা ইংরেজের পরিকল্পনা ছিল না। কিন্তু ওখানে দেখবেন যে হ্যাঁ কিছুটা ইন্টারেস্ট ছিল। তো আরও কয়েকটা বই যেটা লেখা আছে, যেমন ফোরশ্যাডোয়িং অফ বাংলাদেশ, ওখানে আছে যে বঙ্গীয় কংগ্রেসের যেটা হয়তো বাধ্য হচ্ছিল, কারণ বঙ্গীয় কংগ্রেস দিল্লির সঙ্গে আগ্রহী ছিল না, এবং এই ঐতিহাসিকভাবে দিল্লি বিরোধীটা শুরু হয়েছে ওই খেলাফত আন্দোলন থেকে। খেলাফত আন্দোলনটা ব্যর্থ হওয়ার পরেও দিল্লি বিরোধী কংগ্রেসের মধ্যে বঙ্গীয় কংগ্রেস নিজস্ব, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে কারণে ওই কী বলে স্বরাজ্য পার্টি করলো, এটা খুব মৌলিক একটা বিষয়, সার্বর্দীয় তার অংশ ছিল। কিন্তু পরিস্থিতি তো পাল্টে গেছে 1923 সালে, যখন বেঙ্গল প্যাক্ট যেটা বলে, যখন সুভাষ বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বললেন যে যার যত জনসংখ্যা আছে তার ভিত্তিতে চাকরি বাকরি সমস্ত সুবিধা দেবে। এটা তো গোটা বঙ্গের হিন্দু জনগোষ্ঠী এটার প্রবল বিরোধিতা করলো, এবং শেষ পর্যন্ত কংগ্রেস এটাকে নাকচ করে দিল। অথবা আমরা তো বুঝতে পারছি না বা মানতে পারছি না যে আমাদের একটা ইতিহাস ছিল না, একটা ইতিহাস ইংরেজ আমল থেকে ইতিহাস আলাদা হয়ে গেছে। তো সে যেটা যার যখন সুবিধা হয়েছে সেই হিসাবে ইতিহাস, আমাদের পরিচিতি হচ্ছে ইতিহাস ভিত্তিক। আমার মনে হয় যে এটা আগে যেমন আমরা বলতাম ভাষা ভিত্তিক, এখন তো আর আমি যদি একবার এথনোগ্রাফিকে বলি তো কেউ তো আর মানবেও না যে ভাষাভিত্তিক কোনো পরিচয় হয়। তো এই কারণে এটার কোনো ভবিষ্যৎ ছিল না। পাকিস্তানের কি ভবিষ্যৎ ছিল? অনেক বই লিখতে, পাকিস্তানে বেশ কিছুজন বই লিখেছেন যে জিন্না পাকিস্তান হয়তো এটা হতে পারত, কিন্তু কিছুই তো হয়নি। আমি মনে করি কি যে যেটা ঘটেছে ওইটা আমাদের কেন ঘটেছে সেটা দেখা দরকার, রাতার দিন কি হতে পারতো খুব ভালো ভালো কথা, ইংরেজরা না আসলে তো অনেক কিছু হতে পারতো, কিন্তু সেটা তো ঘটেছে, সেটাই তো ইতিহাস তৈরি করেছে। 25 মার্চের যে আক্রমণ, মানে 7 ডিসেম্বর থেকে 25 মার্চ, এই সময়টায় আপনি যেটা বলছিলেন যে এটা তাদের পরিকল্পনাই ছিল 70 নির্বাচনের পর থেকে, তার মানে কি এই সময়টায় পাকিস্তান সেই প্রস্তুতিটা নিয়েছে? হ্যাঁ, এটা তো আমরা জানতাম না যে সৈন্য আসছে, সৈন্য হয়েছে। ওই সময় একটা এয়ারপ্লেন হাইজ্যাক হয়েছিল, তো ওই নিয়ে আবার কথাবার্তা যে সৈন্য আসতে অসুবিধা হবে, আপনি কেউ যদি দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প, আমরা যে প্রকল্পে কাজ করছিলাম তার 9ম খণ্ডে সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎকার আছে। তো তাতে খুব পরিষ্কার হয়ে যায় যে এই জিনিসটা যে অস্থিরতা, প্রচণ্ড অস্থিরতা। আমি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করতাম 2000 সালের দিকে, 21 টেলিভিশনে। তো ওদের জন্য একটা সিরিজ করছিল, ওরা দেখায়নি, ওরা যথেষ্ট দেশপ্রেমিক ছিল। আচ্ছা যাক, সেটা অন্য কথা। তো ওইখানে গিয়ে খন্দকার সাহেবের সঙ্গে যখন কথা বলছিলাম, সবাই তো এটা, তারপরে আপনি ওই সময় গিয়ে যেটা করেছিলাম যে যেমন 25 মার্চের অনেক আগেই তো হলো এই কী বলে ঢাকার কাছে ভাওয়ালের কাছে ওই জায়গাটা, মানে শফিউল্লাহ সাহেবের, হ্যাঁ মানে গাজীপুরের ওখানে তো বিদ্রোহ হয়ে গেছে। আমি ওখানে মানুষ পেয়েছিলাম যারা গুলি খেয়েছে এবং শ্যুট করা হয়েছিল। তো তাহলে দেখা যাচ্ছে অনেক আগে থেকেই তো পাকিস্তান জানে না, যদি ওই বইটা দেখা হয় পাকিস্তানিদের লেখা আর কি, যে স্ট্রেঞ্জার ইন হিজ ওন ল্যান্ড, তো তাহলে তো ওখানে খুব পরিষ্কার যে ওরা তো ভাবছিল যে যদি আগে স্বাধীনতা ঘোষণা হয়ে যায়, পাকিস্তানিরা কিন্তু এখানকার মানুষ যে এক পাকিস্তানে বিশ্বাস করে না, এটা কিন্তু তাদের কাছে খুব গোপন কোনো বিষয় ছিল না, ছিল তাদের কাছে। হ্যাঁ, এবং এটা কত আগে থেকে পরিষ্কার ছিল, 1954 সালে কেউ যদি একটু ইতিহাসটা দেখে যে কোন যুক্তিতে সেটা হচ্ছে যে তারা স্বাধীন হতে চায়। মৌলানা ভাসানী যখন 57 সালে কাকমারিতে বলছে যে আমরা আলাদা হয়ে যাব, এটা কিন্তু একটা পরিষ্কার কথা। তো তার মানে সমস্ত রাজনীতিবিদদের কাছে এটা খুব পরিষ্কার। বঙ্গীয় মুসলিম লীগ 1947 সালে ধরলাম ছিল, 1949 সালে আলাদা দল হয়ে গেল এবং সবাই গিয়ে এক দল থেকে ওই দল হয়ে গেল। তাহলে বোঝা যায় না যে এটা ওদের ধারণাটা কি আর পাকিস্তানিদের ধারণাটা কি। আমরা যেটা মনে করি যে সব শুরু হচ্ছে 47, কেউ তো বলে যে 52 আগে কোনো আন্দোলন হয়নি, ভাষা আন্দোলন থেকে সব কিছু হয়েছে। এগুলা যাই হোক, বাঙালির এই অভ্যাস আছে, কিন্তু এটা ধারাবাহিক অনেক দিন ধরে এই প্রচেষ্টাটা চলছে। আর বাঙালির এই জনগোষ্ঠীর ইতিহাস আর উত্তর ভারতের রাজকীয় ইতিহাস, রাজন্যদের ইতিহাস এক না, আমাদের সম্পর্কটাও কিন্তু এক না।
আমরা কোনোদিন আলাদা রাষ্ট্র নির্ধারণ করিনি। লোকে বলে যে জনপদগুলো রাষ্ট্র ছিল, জনপদগুলো রাষ্ট্র ছিল এমন কোনো প্রমাণ নেই, এবং জনপদগুলো আলাদা স্বাধীনভাবেও ছিল না। টিকলো না কেন? যেটা স্বাধীনভাবে ছিল, উত্তর ভারত টিকেছে, উত্তর ভারতের রাষ্ট্র ব্যবস্থা টিকেছে, আমাদেরগুলো কোনোটাই টেকেনি। তো অতএব আমরা যে তরলভাবে ছিলাম, একটা তরল জনগোষ্ঠীর মতো, সেটাও বাস্তবতা। এবং সেই কারণে আমরা সবসময় নিয়ে মানে দখলি সত্তা হিসেবে উত্তর ভারতীয়রা ছিল এখানে, তাদের রাজনীতি আমাদের এটা প্রভাব। সেই ইতিহাসের ধারাবাহিকতায় তো 1971 25শে মার্চের যে সেই নারকীয় হত্যাকাণ্ড, সেই প্রেক্ষাপটটা তারা 7 ডিসেম্বর থেকে 25 মার্চ এর মধ্যে তৈরি করলেন কি পরিকল্পনা নিয়ে? মানে তাদের কি ধারণা ছিল 5-7-10 দিনেই তারা আক্রমণ? কতটা মেধাহীন হতে পারে এটা আমার কাছে, আমি লিখেছিলাম এটা অনেক, আসলে কিন্তু তারা এরকম ভাবছিল। তাদের কি করে এটা হতে পারে, মানে কতটা জনবিচ্ছিন্ন হলে। আর ওদের ইন্টেলিজেন্স এজেন্সিও কি জানতো না? আমি একটা ঘটনা বলি, 1958 সালে এই আইয়ুব খান যখন ক্ষমতায় আসে, এগুলো নামগুলো আশা করি লোকে জানবে, প্রথম সেনা শাসন ছিল, তখন কিন্তু বাংলাদেশে এই 47 থেকে 47-এ যেই মানুষটি প্রথম শুরু করে এই জিনিসটা, তার নাম হচ্ছে মোয়াজ্জেম আহমেদ চৌধুরী। সিলেটের মানুষ ছিলেন উনি, আবার সামনে থেকে মুসলিম লীগের এমপিও হতেন, যাতে লোকে সন্দেহ না করে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সঙ্গে ওনার অনেক যোগাযোগ ছিল, তার সঙ্গে বেশ কিছু মানুষ ছিল। এরা আবুল হাশেমপন্থী, মনে রাখবেন এই ধারা, এটা কিন্তু আবুল হাশেমের ধারায় এটা এসছে। তো তার শেখ সাহেবের খুব ঘনিষ্ঠ, শেখ সাহেবের আত্মজীবনীতেও লেখা আছে যে তারা কলকাতার বস্তিগুলো, মুসলমান বস্তিগুলো পাহারা দিত, কারণ তারা দুজনে বন্দুক চালাতে জানতো। তো আমরা এগুলো কখনো খেয়ালও করি না, এই নামগুলো যে আসে বা এটা কি তারা করেছিল। তো এই মানুষগুলো কিন্তু শুরু করেছিল, তারা কিন্তু ধারাবাহিকভাবে এটা চলছে, সবসময় চলছে। 1958 সালে, এবং আপনি যদি ওই সময়কার দলিলগুলো দেখেন, 1948-49-এর দলিল থাকবেন, লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটি নামে প্রত্যেকটা দলের একটা অংশ ছিল। তার মানে লাহোর প্রস্তাব হচ্ছে আমাদের মূল ভিত্তি, সূত্র যদি বলতে হয়। তো যখন যেটা করছে, তারা আন্দোলন করছে 58 সালের পরে, তখন এরা তো পরের প্রজন্ম, এরা তো এই মৌলানা ভাসানী শেখ সাহেব বা মোয়াজ্জেম চৌধুরীর প্রজন্ম না, ইয়াঙ্গার। জামালপুরে ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি নামে একটা দল হলো, এবং এটা তরুণ কর্মী। 57-তে তো ন্যাপ ভাঙলো, 58-তে তো মার্শাল ল আসলো, এবং তখন তারা কিন্তু গিয়ে তারা ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল, কিছু সমর্থন পেয়েছিল। দেশে এসে তারা বিভিন্ন জায়গায় পোস্টার লিফলেট করেছে ইত্যাদি। তার যে নেতা ছিল তার নাম হচ্ছে আসাদ, কালো আসাদ বলতো। যাই হোক, এই ইন্ডিয়ায় কোথায় হারিয়ে গেছে কেউ জানে না, খুব অদ্ভুত ব্যাপার। তারপর আরও কয়েকজন ছিলেন, আব্দুর রহমান সিদ্দিকী ছিলেন, উনি ন্যাপের পরে বোধহয় আওয়ামী লীগ করেছে এরকম। তো তখন তাদের ওপরে কিন্তু তাদের খুব দ্রুতই ধরে ফেলেছে। এই অলিহাদ সাহেবের বইতেও আছে এদের রেফারেন্স, যে জেলে যখন ছিলেন এরা ছিল। তো তখন এই যারা এই প্রথম প্রচেষ্টা সেই দিক থেকে 47-এর পরে স্বাধীন পাকিস্তানে, তো তখন পাকিস্তানিরা এই দলিলগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্পের 2য় খণ্ডে পাওয়া যাবে। পাকিস্তানি ইন্টেলিজেন্সের দলিল। পাকিস্তানিরা বলছে যে আমরা তো ভাবতে পারি না যে এখানে স্বাধীনতার কথা বলতে পারে, মানে কতটা গবেট হলে ওরা ভাবতে পারে না। এতদিন ধরে তোমরা নিজেরা 54 সালে বলছো এরা দেশ স্বাধীন হওয়ার কথা বলছে, তোমাদের বড় নেতা, আর তুমি এরা বলতেছো তুমি বুঝো না। তারপরে তারা কি সব সেমিনার করেছে। এই যে বিএনআর, ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, এটা আপনার জানার কথা না, এটা একটা অফিস ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিদেরকে একত্রিত করার। তো তারা এই যে তৈরিটা কেন হচ্ছে, পটভূমিটা হচ্ছে এখানকার মানুষ আলাদা হয়ে যেতে চায়, এমন যে সংগ্রাম করে পার্টি করছে তা না। কিন্তু এটা তো খুব পরিষ্কার। 58-র পরে কেউ জানে, 60 সালে গিয়ে শেখ মুজিব খোকা রায়ের সঙ্গে কথা বলছে যে দেশ স্বাধীন করতে চাই। আচ্ছা, এটা আপনি যদি খোকা রায়ের বইটা আমার দেখা, রাজনীতির 3 দশক, তাতে আছে। তো খোকা রায় আবার রাশিয়ায় জিজ্ঞেস করেছে, ওনারা তো কমিউনিস্ট পার্টির মানুষ, রাশিয়ায় জিজ্ঞেস করতে হবে। আসাদদার আলী সাহেবের একটা সাক্ষাৎকার আছে, আমার বইটাতেও আছে। ওরা বলছে রাশিয়া বলেছে যে না, এইসব থাক তোমরা মূল রাজনীতি করো। তো এই মোয়াজ্জেম হোসেনের মাধ্যমেই শেখ সাহেব সিলেট হয়ে আগরতলায় যায়। তো তাহলে সেখানে গিয়ে তার পছন্দ হয়নি যা হয় আর কি, এটা ব্যাটে বলে হয়নি আর কি। তো ফেরত আসার পরের দিন বলতে জেলে গিয়েছিল, বাট এই কারণে কোনো রেফারেন্স নাই যে তাকে এইসব কাজের জন্য। তারপরে আর উনি এই গোপন এই ধরনের রাজনীতির উল্লেখ পাওয়া যায় না।
কিন্তু পরবর্তীকালে আমি একাধিক উল্লেখ পাচ্ছি বিভিন্ন মানুষ। আর তারপরে যেটা শুরু হলো, বামপন্থীরা যেমন চলে আসলো, কাজী জাফরদের সংগঠন হচ্ছে, ততদিনে কে বলে দুইটা সংগঠন তো ছাত্রলীগের মধ্যে হচ্ছে, একটা সিরাজুল হোসেন খানের, আরেকটা হচ্ছে বাগমারদের সংগঠন। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানটার পাকিস্তানের যে ভিত্তি, আনুগত্য ভিত্তিক ভিত্তি খুবই দুর্বল ছিল। পাকিস্তানি এটা জানবে না, পাকিস্তানিরা না জেনে পাকিস্তানিরা নির্বাচন যে দিল, এবং কেউ যদি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা পড়ে যে হ্যাঁ এটা কিন্তু পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে হবে, তো ওইটা ছাড়া তার কোনো লাইন ছিল না যেটা সুযোগ নিতে পারত। তো ওরা তো নিজেরা জানতো পাকিস্তানের অখণ্ডতার প্রশ্ন আসবে কেন, অখণ্ডতার প্রশ্ন আসবে কেন যদি না ওইটা নিয়ে ভয় থাকে, এবং সেটাই হলো। তা আমরা যে করেছিলাম যে আপনারা কি ভাবেননি, বলে না আমরা এরকম হবে ভাবিনি। 25শে মার্চ তারা যে গণহত্যা চালালো ঢাকা জুড়ে, তাতে কি তারা ভেবেছিলেন যে ওই এক রাতের গণহত্যায় তার পরের কয়েকদিনে দমন পীড়নেই তারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে? তারা তো ভেবেছিল, কারণ হ্যাঁ এটা করবে কেন। আমরা যেটা দেখছিলাম, আমার মনে আছে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমার বড় ভাই খুব সক্রিয় মানুষ ছিল, তো সে রেকর্ড করছিল আকাই, পুরনো একটা টেপ রেকর্ড, আমি কোথায় জানি লিখেছি এটা, আকাইতে রেকর্ড করছিলাম। ওটা যদি থাকতো, এইসব জিনিস তো আর থাকে না, তাহলে ওই রাতের গণহত্যার আমার মনে হচ্ছে ট্রেসার বুলেটগুলো ভয় লাগবে। আমি তো জীবনে কোনো দিন ট্রেসার বুলেট দেখিনি, পালপাড়া পুড়তে দেখেছি আমি। তো এরকম যারা অন্যান্য যারা ছিল প্রত্যেকেই তো দেখেছে। এটা ভয় তৈরি হয়েছে অনেক প্রচণ্ড। কারণ আমি ওই সংখ্যা তত্ত্বে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের মধ্যে ভয়টা সৃষ্টি হয়েছে প্রচণ্ড। কিন্তু এই যে ঢাকায় আক্রমণটা হলো, ঢাকা থেকে মানুষ কী করলো, মানুষ পালাতে লাগলো। আমার মনে আছে 26 তারিখে সকালবেলা আমি দেখেছি যে শ্রমিক লেবার যারা ছিল, শ্রমিক ঢাকা শহরের, আমি দিল্লি রোডে থাকতাম, ওরা চলে যাচ্ছে 6টা-7টার মধ্যে পালপাড়ায় যাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল তারা এসে আমাদের বাসায় আশ্রয় নিচ্ছে। খুব অস্থির অবস্থা, শত শত মানুষ ঢাকা ছাড়ছে, ঢাকা থেকে পালানো, যে কারণে ওই জিঞ্জিরার কিলিংটা তারা করতে পারলো। কিন্তু ঢাকার বাইরে কি হচ্ছে, 27 তারিখে তো জিয়া ঘোষণা দিয়ে দিচ্ছে প্রতিরোধ, তাহলে ওইটা 25 তারিখ না হলে তো জিয়ার তো 27 তারিখে ঘোষণা দেওয়ার তো কোনো নাই। চারই বাংলাদেশে পুরো হাত ছাড়া হয়ে গেল। এবং ওই সময় যে হত্যাকাণ্ড হয়েছে সমস্ত জায়গায়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সময় তো এই রকম কি বলবো, শত্রুপক্ষের কাছ থেকে এরকম একটা গিফট পাওয়া খুব কম। কারণ কারা কারা একসাথে হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা, সে একেবারে অফিসার থেকে আরম্ভ করে একেবারে সৈন্য পর্যন্ত, বিডিআর, পুলিশ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক। তারপরে যদি ওই হামদুর রহমান কমিশন রিপোর্ট দেন, প্রচুর মিথ্যা কথা আছে ওইটার মধ্যে, আলতু ফালতু, কিন্তু তার মধ্যে একটা বলছে কি আমরা প্রস্তুত ছিলাম না, যার ফলে যেটা হয়েছে যে আমাকে গ্রামেও যেতে হয়েছে, সেখানে কিছু কিছু ঘটনা ঘটেছে। তুমি প্রস্তুত ছিল না, সোজা কথা, তুমি ভাবোই নি এটা ঘটবে। তো তুমি ভাবোই না এটা করবে, তুমি রাষ্ট্র রক্ষা করতে পারবে? রাষ্ট্র রক্ষা হয়নি, সম্ভব না। কারণ ওই প্রতিরোধের একটা মাস, 26 তারিখ থেকে আমি ধরলাম এপ্রিল মাসের 26 তারিখ বাংলাদেশ তৈরি হয়ে গেছে, এবং সমাজ এটাই যুক্ত হচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস যে এই জিনিসটা, এটা যদি রাষ্ট্রিক একটা আন্দোলন হতো তার একটা কথা ছিল, সাধারণ মানুষ আন্দোলন করছে। আমার একটা ভিডিও বানিয়েছি আমি কয়েক বছর আগে, 18 বছর আগে, 2018-তে, গ্রামের মুক্তিযোদ্ধা, গ্রামের মুক্তিযোদ্ধার 2-3টা একটা গ্রামকে, বিশেষ করে নর্থ বেঙ্গলের মানুষগুলোর সঙ্গে কথা বললেই তো বোঝা যায়, শুনেছে, দেখেছে, যুক্ত হয়েছে। রাজশাহীর একটা গ্রাম, আমরা যেসব কাজ করেছি আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি মানুষ এই কথাই বলছে, না আপনি একটা মানুষকে হত্যা করবেন আর আপনি ভাববেন যে ও কষ্ট পাবে না, দুঃখ পাবে না, আর প্রতিরোধ করবে না সুযোগ পেলে, এর চেয়ে বোকামি কি হতে পারে? তো আমি এই জন্য মনে করি কি, আমরা নিষ্ঠুরতা খুঁজতে খুঁজতে ভাই ক্লান্ত, আর কতবার ভাবে মানুষ নিষ্ঠুরতা খুঁজবে, কিন্তু আমরা যেটা খুঁজতে চাচ্ছি না যে রাষ্ট্র হিসেবে পাকিস্তানের মৃত্যু অবধারিত ছিল। পাকিস্তান রাষ্ট্রিক মেধা ছিল না। 71-এর পরে তো পাকিস্তান টিকে গেছে। বস্তুতপক্ষে 16ই ডিসেম্বর পাকিস্তানেরও জন্ম দিবস পালন করা উচিত, কারণ তারপরে তারা 50 বছরের চেয়ে বেশি টিকেছে। 47 থেকে 71, 50 বছর, 25 বছরও হয় না। তো যেই রাষ্ট্রের জন্মের কি লাইফ এক্সপেক্টেন্সি 25 বছর হয় না, তাকে আমরা একটা মেধাবী বা একটা, আমি এটাকে ফলস স্টেট বলি, যেটা অলিক রাষ্ট্র, এটা রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত হয়নি। যেটা রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত হয়নি তার মৃত্যু তো অবধারিত হবেই।
একাত্তরের যে ইতিহাস, এই ইতিহাসে ধরেন রাষ্ট্র তো আছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে সমাজ যুক্ত হয়ে যাওয়া, কিন্তু সামগ্রিক ইতিহাসে সমাজের অবস্থান কই? সামাজিক ইতিহাসে সমাজের অবস্থান নেই, কারণ আমাদের গবেষকবৃন্দ ওনারা রাষ্ট্রের ইতিহাস, মানে ওনারা মনে করেন এটাই একমাত্র ইতিহাস। তো এটা আর বলা, কারণ কি, যারা ক্ষমতায় থাকে তারা তো রাষ্ট্রের ক্ষমতায় থাকে, সেটা প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্টই হোক, সেনাবাহিনীর প্রধানই হোক, আমলা হোক, যারা হোক। আমরা মনে করি যে মুজিবনগর সরকার হচ্ছে, যে মুজিবনগর সরকার তো বাংলাদেশেই ছিল না, মুজিবনগর সরকার ইন্ডিয়ায় ছিল। তারা মানে ৭১-এর সরকার, এটা তো কোনো অস্বীকার করার কোনো বিষয় না, এটা তো তথ্য। কিন্তু ৭১-এর আন্দোলনগুলো, গ্রামের মানুষের আন্দোলনগুলো নিয়ে কেউ কাজ করে? এত কম কাজ, আমি আশ্চর্য হয়ে যাই। তো আমার মতো মানুষরা যারা কাজ করেছে বা কাজ করে, এখন আর পারবো না বোধহয়, শরীর পাস্ট হয়ে গেছে, কিন্তু আমরা তো গিয়ে দেখেছি যে একটা বিশাল হাজার হাজারে বাংলাদেশের কবি সাহিত্যিকরা যদি একটু গ্রামে গিয়ে তারা খুঁজতো যে কীভাবে মানুষ টিকেছে, কীভাবে মানুষ বেঁচেছে, একজনকে সহায়তা করেছে। আমি এই কথাগুলো বলি কারণ এগুলো তো আমার ওই মানুষগুলোর কাছ থেকে শোনা, যারা নিজেরা করেছে। আমি কালকে জানি কাকে বলছিলাম যে একটা গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধারা কী করতো, আমি বলি মুক্তিযোদ্ধারাও কিন্তু মানে সামাজিক যোদ্ধা যদি বলি আমি, তাহলে আমরা কাদের কী বলবো, আমরা যাদেরকে বলবো গণবাহিনী, মুজিবনগর সরকারের এটা অভিহিতকরণ। আর একটা হচ্ছে নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী কারা? ওই যারা সেনাবাহিনী থেকে চলে গেছে এবং সেনাবাহিনী থেকে গিয়ে তারা যুদ্ধ করেছে, পুলিশের লোক, এরাও নিয়মিত বাহিনী, মানে তারা সশস্ত্রভাবে। তো এদেরকে কয়েক সপ্তাহ ট্রেনিং দিয়ে তারপরে এদের দেশে ফেরত আসছে অস্ত্র নিয়ে, তারা যে যুদ্ধ করেছে, এই করেছে। তো এরকম করে আমার নিজের ফার্স্ট হ্যান্ড, মানে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে নেওয়া, ও আমাকে একদিন বলছিল এটা, ওরা এসছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসবিদরা বিলাতে আমেরিকার লাইব্রেরিতে গিয়ে বসে বাংলাদেশের ৭১-এর ইতিহাস চর্চা করে, এখন কিছু বলার তো নাই রে ভাই। তো এখন ও বলছিল যে ওই গ্রামটার দিকে, কিশোরগঞ্জের দিকে, তো ওখানে গিয়ে মুক্তিযোদ্ধারা ঢুকে ওরা নিজের গ্রামে কিন্তু প্রথম যেত না, কারণ তাহলে তো জানাজানি হয়ে যাবে। তো একটা গিয়ে একটা টানা বলে, আমি জানি না টানাটা জানে সবাই, ওই যে যেখানে দিয়ে নদীর ওই আর কি, মানে সোয়াম্প ইংরেজিতে যেটাকে বলে, ওই রকম সোয়াম্পি একটা জায়গায় গিয়ে এটা ওদের খবর ছিল যে এই মানুষটা আশ্রয় দিতে পারে, ওখানে দিয়েছে। একটা বিধবা মানুষ এবং তার ছেলেকে মেরে ফেলেছে, আবার সে আশ্রয় দিয়েছে। ওরা কত ৭-৮ জন হবে। তো ওদের তো আর এখন গ্রামে যাই জিনিসটা হয় কি, গ্রামের যেটা আমরা গিয়ে বলছি, আমরা একটা কাজ করেছিলাম, গবেষণা করেছিলাম যে গ্রামের জিনিসপত্রের দাম আর রুজি নিয়ে। তখন বলেছিলাম যে গ্রামের মানুষ বাজার কেন সপ্তাহে একদিন বাজার হয়, ওর তো লাগেও না এর চেয়ে বেশি, এর বাইরে ও যেটা নিজের বাড়িতে পাওয়া যায় না সেটাই সে কিনতে যায়। তো ওই রাত্রেবেলা যদি ও এখন হাঁস মুরগি কিনতে যায়, ওকে কিভাবে, মানে মানুষ তো সন্দেহ করবে না। এটা খুব সহজ ছিল, এটা সন্দেহ করার খুব ছিল। ওই মানুষগুলো, ওই মহিলা ওদেরকে খাইয়েছে 2 দিন ধরে, নিজে হাঁস মুরগি পালন করতো, ওগুলো জবাই করে খাইয়েছে, তারপর তারা চলে গেছে। যুদ্ধের পরে যখন ওরা 2 জন ওদের মধ্যে ফেরত গেছে, 2 জন না 1 জন, আমি ঠিক খেয়াল নেই, গিয়ে দেখে ওই মহিলা আর কোনোদিন ওপরে উঠে আসেনি, ওইখানে শুয়ে মারা গেছে। তা আমি এটাকে ৭১ থেকে বাদ দেব? তো এই ইতিহাস কেন চর্চা হয় না? কারণ এর মধ্যে মহত্ব নাই, গুরুত্ব নেই, এর মধ্যে গোলাগুলি নাই, অতএব এটা ৭১-এর কোনো ইতিহাস না। তো এর চেয়ে আমি এত বড় ত্যাগ আমি কল্পনা করতে পারি না। আমি আরেকটা বলি, যেটা আমি বলে এবং আমার চোখে পানি আসে, আমি আশা করছি আজকে আসবে না, এতবার বলেছি কথাটা, যে এই বেশ কিছু মানুষ ওই কী বলে কসবা দিয়ে ইন্ডিয়ায় যাওয়ার চেষ্টা করছিল, হিন্দু মানুষ, তারা ওখান থেকে যাবে। মেয়েটা বোধ হয়, একটা মেয়ের কথা বলছে, 13-14 বছরের একটা মেয়ে, ও কসবাতে ওখান দিয়ে যাবে। তো ওরা গিয়ে ওখানে শোনে গিয়ে যে রাতে পাকিস্তান আর্মি এসছিল, গোলাগুলি করেছে, যার ফলে ওদের নৌকা মিসিং হয়ে গেছে, নৌকা আর নাই। তখন ওরা করেছে যে ওই কচুরিপানা, আমি ভাবতেও পারি না, কচুরিপানা দিয়ে ভেলা বানিয়েছে। কচুরিপানার ভেলার কয়েকজন উঠেছে ওপরে, আর বাকিরা, কারণ ওরা ভয় পাচ্ছে যে যদি এখানে আটকে থাকে, যদি পাকিস্তান আর্মি রেড করে তাহলে তোদের মেরেও ফেলতে পারে, ভয় থেকে মানুষ যা করে আর কি। তো ও হাত পা ছুঁড়ে ওরা আগাতে চেষ্টা করছে। তো এর মধ্যে একটা মহিলা ছিলেন, একটা ছোট্ট বাচ্চা নিয়ে, আরও কয়েকজন ছিল ওপরে, আর ওরা সব নদীতে। তো আমাকে যে বলছে সে ওই ধরে থাকা একজন, যারা কচুরিপানা ধরে আছে, বলে যেতে যেতে মহিলা এত চিৎকার করছে যে পাকিস্তান আর্মি শুনতে পেলে, ওদের ভয় যে শুনতে পেয়ে যদি লঞ্চ নিয়ে চলে আসে, গানবোট নিয়ে চলে আসে, তো মেরে ফেলবে সবাইকে, কি করবে কিছুই তো বলা যায় না। এর মধ্যে একটা বাচ্চা মেয়ে, 12-13 বছরের মেয়ে,
এরকম কোনো একটা বয়সের মেয়ে, ওকে বলছে যে মাসিমা আপনি ভয় করেন না, আমরা সবাই আছি, আমরা একসাথে থাকবো একসাথে থাকবো। মহিলা চিৎকার করছে এবং সত্যি সত্যি তারা সবাই শঙ্কিত ভীত। এই সময় ওই মেয়েটা হাতটা ছেড়ে দিল, পানির নিচে তলিয়ে গেল বোঝাটা একটু কমানোর জন্য। তা আপনি বলেন এটা আপনার ইতিহাসের অংশ না? আপনি চান গিয়ে কে আমি একটা ঠুস করে একটা গুলি করেছিলাম, এই করেছিলাম? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্য এই ইতিহাস, এটাই হচ্ছে সাধারণ মানুষের ৭১। এবং আমি মনে করি এটাই ৭১। আমার কাছে এর চেয়ে বড় ত্যাগ মানুষ করতে পারবে না। আর চুরি বাটপাড়ি তো অসংখ্য আমরা খবর শুনি, রাজাকার এটা করেছিল এই করেছিল। কেন মানুষ বলে না যে মানুষ এটা করেছিল? আশ্রয়টা সবচেয়ে বড় ৭১। কেউ কি বোঝে যে ৭১ সবচেয়ে বেশি ডাকাতি হতো? একটা মানুষ যে বর্ডারের দিকে যাচ্ছে, আমার বন্ধু সে নিজে বলছে কিভাবে মাঝপথে তাদের আটকাচ্ছে, ওদের ধরে নিয়ে যাচ্ছে, স্কুলে রাখছে, পাকিস্তান আর্মি নিয়ে গিয়ে বলছে এক জায়গায় বলছে লুট করো, বাড়ি লুট করো, তারা বাড়িতে লুট করতে ভেতরে ঢোকাচ্ছে। এইসব ইতিহাস নাই, আমরা গিয়ে কি নিজের ঝগড়াঝাটি করার জন্য এই ইতিহাস করছি। এবং ফলে যেটা হয়েছে, আমরা এটাকে ইতিহাস চর্চা মনে করি না। আমরা এই কে কি মনে করলো আমার কিচ্ছু এসে যায় না, আমরা চর্চাটা করেছি যতটুকু সম্ভব আমাদের, এবং কোনো 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 আর্থিক সরকারি সাহায্য ছাড়া, কোনো প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া মানুষের কাছ থেকে চাঁদা তুলে করেছি, নিজেদের পকেটের পয়সা করে। এইটা অন্তত কিছুটা হলেও সংরক্ষিত হবে। এটাই ছিল ৭১। আমি মনে করি আমার একটা বই আছে নাম গ্রামের ৭১। তো ওখানে যে যে গরুর গাড়ি করে পালাচ্ছে, আশ্রয়টা এত গুরুত্বপূর্ণ। এক মহিলার সঙ্গে আমার দেখা হলো, নর্থ বেঙ্গলের বোধহয়, সে মহিলা বলছে যে একটা মানুষেরও যাইতে দিই নাই না খাওয়াইয়া। এই অহংকারটি বুঝবে যে একটা মানুষকে সে যাইতে দেয় না না খাইয়ে, অবস্থাপন্ন একটা গ্রামের মানুষ। তো আমি আমার নিজের মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আমি তখন বোধহয় কোনো এক টেলিভিশনের হয়েছে, যে তুমি হিন্দুদেরকে বাড়িতে আশ্রয় দিলে কেন? এই জিনিসটা যেমন আমরা কোনো সময় আলোচনাই করি না, যে হিন্দুদের আশ্রয় দেওয়া বা এ করা। আমার মা খুব খেপে গেছে। আমার মা খেপে গিয়ে আমাকে বলছে যে আমরা কি তোমাদের মতো নাকি? খেয়াল করেন। তারপরে আমার কথা, ওরা আমার লোক। এবং আমি মনে করি এইটাই হচ্ছে সাধারণ মানুষের ধারণা, আমার লোক। আমার লোক বাঙালি না, আমার লোক হিন্দু না, আমার লোক মুসলমান না, আমার লোক মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে না, আমার লোক। এই যে আমার লোক যুদ্ধ করলো, এবং যুদ্ধ আমি মনে করি শুধুমাত্র গোলাগুলি না, যুদ্ধ হচ্ছে সামগ্রিক জীবনযাপনটাও যুদ্ধের অংশ। একটা জনযুদ্ধের সকল কিছুই হচ্ছে আপনার যুদ্ধের অংশ। আমার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে ১৬ই ডিসেম্বরের পরে তুমি কেন অবাঙালিদেরকে আশ্রয় দিলে? আমার মার উত্তর ছিল, দেব না, আমার পাড়ার লোক। এই যে কনসেপ্টগুলো, পাড়া, গ্রাম, গোষ্ঠী, বংশ, এগুলোই ছিল ৭১। আমাদেরকে এত বড় বড় পণ্ডিত হয়, এত বড় বড় ওনারা করেন, ওনারা গিয়ে সেই রাষ্ট্রিক সংবিধান পড়ে দেখেন। পাকিস্তান সংবিধান অনুযায়ী চলেছিল, বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলে? বাংলাদেশে কোনো ঘটনা ঘটার পরে তারপরে সংবিধানটাকে ঠিকঠাক করে নেয়। তো এই জিনিসটা আমরা হারিয়েছি। এবং আজকে ৫৫ বছর পরে আমরা কি লোকগুলোকে পাবো? না। কিছু আমরা সংগ্রহ করার চেষ্টা, কিছু হয়তো আছে, কিন্তু স্মৃতি থেকেই তো চলে গেছে। একটা মেয়ে আমার আন্ডারে পিএইচডি করলো, ইন্ডিয়া থেকে এসেছিল। মেয়েটা বলছিল যে স্যার এটা তো কেউ জানবেও না। তাহলে আমি এক্স্যাক্টলি, আর কেউ জানবেও না, আর কেউ জানবেও না। আমরা আমাদের ইতিহাসটাকে কিন্তু মোটামুটি ঘ্যাচাত করে দিয়েছি, কারণ আমরা ওটা জানতে চাই না। তো আমরা রাষ্ট্রকে জানতে চাই, আমরা সমাজকে জানতে চাই না, যদি আমরা বসবাস করি সমাজের মধ্যে। তার ফলে এটা তো, ওই যে মেয়েটার কথা কি আমরা কোনোদিন জানবো না? ওই যে লোকটা যে সুযোগ দিয়েছিল, জানবো? এত আছে, এত কথা আছে, এত তথ্য আছে, আমরা কোনোটা জানতে চাই না। আমরা শুধু জানতে চাই ওই ২-৩টা জিনিস আছে, কে ঘোষণা করেছে, কত মারা গেছে, কি আছে না আছে, এটা। এর বাইরে আমরা ইতিহাস যেতে। আমি বলি, খন্দকার সাহেবের একটা ইন্টারভিউ আছে আমার কাছে, আমি থাকলে বইটা নিয়ে আসতে পারতাম। উনি বলছেন ওনারা পালাচ্ছে, একে খন্দকার সাহেব, হ্যাঁ, উনি বলছেন রাত্রে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, একটা বাড়িতে, একটা সাধারণ কৃষকের বাড়িতে ওখানে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে। উনি বুঝতেও পারছেন, ওনারা তো ভদ্রলোক মানুষ, ওনারা তো এই দুনিয়ার সঙ্গে পরিচিত না। এর পরে রাতে, বেশ রাত হয়ে গেছে, দরজা ঠকঠক করছে, ঠকঠক করছে।
ওনারা সবাই পরিবারের লোক, ছেলে মেয়ে সহ, স্ত্রী ছেলে মেয়ে সহ চলে যাচ্ছেন। তখন গিয়ে দরজাটা খুলেছে, দেখে ওই বাড়ির যে মানে কর্তাই বলবো, এটাকে খুবই সাধারণ একটা কৃষকের বাড়ি, খুবই সাধারণ একটা কৃষকের বাড়ি। সে বলছে, আপনারা আসছেন, আমরা তো কিচ্ছু রান্না করে খাওয়াতে পারিনি, এই জন্যে রান্না করে নিয়ে এসছি। একবার ভাবুন, একটা সাধারণ মানুষ, ও খন্দকার সাহেবরে পরিবারের জন্যে ওই যেই জিনিসটা আমরা ভাবতেই পারি না যে তার কাছে কতটুকু আছে যে সে দিতে পারবে, তারপরও সে রান্না করে নিয়ে এসছে, এসে তাকে খাওয়াচ্ছে। তখন খন্দকার সাহেব জিজ্ঞেস করছেন যে আপনারা কোথায় আছেন? বলে, আমরা তো গোয়াল ঘরে আছি। এইটা ছাড়া আপনি যুদ্ধ করতেন? আপনি এইটা ছাড়া আপনি ৭১-এর ইতিহাস রচনা করবেন? তা আপনি এটাকে পাত্তাই দেন না, আপনি এটাকে কিছু মনেই করেন না। আপনি এই যে টাইটেল বানান, পুরা মুক্তিযোদ্ধা, আধা মুক্তিযোদ্ধা, সহায়ক মুক্তিযোদ্ধা, কত আল্লাহ জানে। তো এর তো কোনো আপনার এটা শেষ আছে কোনো? আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি না। এর কোনো শেষ আছে? এর কোনো শেষ আছে? আপনি কাকে বলবেন মুক্তিযোদ্ধা? আর মুক্তিযুদ্ধ কাকে বলবেন? আমি ভাই, এটা মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ, জনযুদ্ধ, গণযুদ্ধ, কত কিছু বলে। এটা ইতিহাস, একটা ইতিহাসে অনেক কিছু হয়। আর পশ্চিমা দুনিয়ার যুদ্ধগুলো হয় অন্যরকম, বর্ডার বেস যুদ্ধ হয়। আমার যে সবাই দখল হয়ে গেছে, দেশ দখল হয়ে গেছে, তো যেই দেশ দখল হয়ে যায় তার ইতিহাস আর দুইটা দেশের, আর জার্মানি আর ইংল্যান্ডের যুদ্ধের ইতিহাস তো এক না। আমরা ওইটুকু মেধা খরচ করতে চাই না, কারণ ওরা আমাদের লাভ নেই ওটা জেনে। ৭১-এর এই যে সমাজের ইতিহাস আপনি নিজের উদ্যোগে চাঁদা তুলে, নিজের পকেটের পয়সা দিয়ে যতটুকু করেছেন, রাষ্ট্রীয় উদ্যোগে তো হয় নাই, কিন্তু ৫.৫ দশক পর এই ইতিহাসকে আমরা আসলে মানে চিরতরে হারিয়েই ফেললাম, আর কি সুযোগ নাই? কম বেশি হারিয়ে ফেলেছে, এটা মেনে নিতেই হবে। আমি বলি, আমি 2018-তে শেষ বড় কাজ একটা করেছি। আমি থ্যাংক গড আমি কাজটা করতে পেরেছি, এবং কপাল গুণ না হলে এটা হয় না। আমি ভেবেছি যে আমি একটা উপজেলায় আমি একটা সেন্সাস করব, প্রত্যেকটা বাড়িতে যাব, হিসাব টিসাব করে। পয়সা পাতি, সত্যি কথা ভাই, পয়সা পাতি তো লাগে, আর আমার পকেটে পয়সা নাই। তাই আমি হিসাব টিসাব করলাম, করে বললাম একটা উপজেলায় তো যে গণহত্যার ইতিহাস যেটা লোকজন বলে, এরা যারা করে এবং তাদেরকে কেউ চিনবেনও না, খুব কম মানুষ চিনবেন। এনামুল, যেমন মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদটা বলতে বলেছে, মোহাম্মদ এনামুল হক যেমন একেবারে বাড়িতে গিয়ে যে কে তোমাকে মেরেছে, কতজন মেরেছে, কি কবে মেরেছে, এই গবেষণা সে করে, আমাদের বইতে আছে। ও যখন ওকে আমি কথাটা বলছি, ও বলছে যে এরকম ঠিক আছে। তারপরে আমি পরিকল্পনা করছি যে একটা উপজেলা করব। তারপরে আমার এক স্টুডেন্ট, ফৌজিয়া নাম মেয়েটাকে, ওই আমাকে কোন টেলিভিশন থেকে বলছে, আমি না যেতে পারবো না। তো বলে, আচ্ছা আপনার একজন সহকারী গবেষক দেন তাহলে। তো ওই মেয়েটাকে বলেছি, খুব ভালো মেয়ে, অনেক কাজ করেছে। ও যেমন একটা খুব বড় একটা কথা বলেছে, যে ৭১ সালে মাসিক হলে মেয়েদের যে কত কষ্ট হতো, এটা আমাদের মাথাতেও কোনো দিন আসেনি। বস্তুতপক্ষে আপনি ভেবে দেখেন, ৭১ সালে মাসিক হলে মেয়েরা কই যাবে? পালাচ্ছে, আশ্রয় খুঁজছে, পাকিস্তান আর্মির ভয়ে। কই যাবে? কই আশ্রয় নেবে? কোথায় সে কাপড় পাল্টাবে? এবং এরকম প্রচুর নির্মম ঘটনা। তো যাক, ফৌজিয়া গেছে, ফৌজিয়াকে জিজ্ঞেস করেছে। আমি একবার আমাকে আমার বাবা মা, আমার প্রথম উপন্যাসটা যখন বের হয় বিশ্বাসঘাতকগণ, তো আমি এটা বাবা মাকে উৎসর্গ করেছিলাম। তো বাবা মাকে উৎসর্গ করেছিলাম, আমার বাবা মা এতই পুলকিত হয়েছিল, আমার বাবাকে একটা গিফট দিয়েছিলেন জন আলাউদ্দিন সাহেব, তার একটা ছবি, সেই ছবিটা আমাকে দিয়ে দিয়েছে। চিন্তা করা যায়? তা আমার কাছে এটা এমন কোনো মনে হয়নি, দেয়ালে ছিল। তো 2006 সালে আমরা যখন বাংলাদেশ ৭১ বইটা ৪র্থ খণ্ড, পয়সা একেবারে শেষ। তাই ভাবলাম এইটা ছাড়া তার কোনো উপায় নেই, এটা চাই না কাজ শেষ করতে চাই, কাজ শেষ করতে চাই। হাসান ভাইকে দিয়ে যোগাযোগ করিয়ে ওই সাজু আর্ট গ্যালারির একজন ছিলেন, সাজুর মাধ্যমে ১,৩০,০০০ টাকায় বিক্রি করেছি, পুরা কাজ শেষ। তা আমার কাছে ওইটাও নাই। তো ফৌজিয়া বলছে যে স্যারের কাছে তো ছবিও নাই, স্যার শেষ করবে কী করে, কিছু বিক্রি করার কিছু নাই। এই অবস্থাতে একজন ফোন করেছে, সেলিম ভাই মারা গেছেন, আফসান আপনি চিন্তা করবেন না, আমি ৫০,০০০ টাকা দিলাম। এই এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি ৩ দিনের মধ্যে একদিন, এই যে মাইদা আমার বন্ধু মানুষ, মাইদা ফোন করে বলে যে আফসান ভাই নিচে আসেন। মাইদা বলে, আফসান ভাই আমি নিচে গেছি, ১,০০,০০০ টাকা দিয়ে আমাকে নেন, আপনি একটা পাগল, আমি একটা পাগল,
ঠিক এইভাবে আমার 3 লক্ষ টাকা সংগ্রহ হলো। 3 লক্ষ টাকা দিয়ে আমি তখন ভেবেছি যে 5টা উপজেলা করতে পারবো, যা এটা 60,000 টাকা খরচ করে। তো এনামুলকে বললাম, এনামুল আরেকজন ইস্কান্দার একজন আছে, ইস্কান্দারকে বললো। এই করে এনামুল কিছুদিন পরে ফোন করে বলছে এরা বলছে পয়সা নেবে না। চিন্তা করা যায়, আমার জীবনের এরকম অভিজ্ঞতা আর হবে না। বলে পয়সা নেবে না, বলছে ফ্রি কাজ করবে। আমি বললাম যে না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি বললাম যে কতটা করতে পারবেন? বলে গোটা ডিস্ট্রিক্ট করা যাবে। আমি বললাম 3 লাখ টাকা তুলছি, আমি সবটা পাঠাচ্ছি। বলে যে আপনি চিন্তা করেন না। ওরা বলছে, আমি বলছি না 60 জন গবেষক, 30 জন কি 60 জন বোধ হয়, 60 জন গবেষক কাজ করবে ওরা। আমি বললাম 5,000 টাকা করে দিয়ে দেবো, আমার তো কোনো প্রবলেম নাই। এই 2,400 গ্রামের সেন্সাস করেছি, 71-এর সেন্সাস। আমার জীবনে এত বড় কাজ আমি করবো না, কিন্তু আমি এইটা আমার জীবিত অবস্থায় আমি রিলিজ করব না। আমার বহুত শিক্ষা হয়েছে। কিন্তু এইটা আমার অন্যরা যদি কেউ করেন তাহলে খুবই একটা বিষয় হবে, যতটুকুই পারেন করেন। কিন্তু আমরা একটা বেজ লাইন ডেটা আছে বাংলাদেশের, এটা হয়তো একমাত্র বেজ লাইন ডেটা হয়ে যাবে, কিন্তু আছে এইটা। 2,400 গ্রাম খেলার কথা না। আচ্ছা, আপনি রিলিজ করবেন না বলছেন না, তারপরে একটু জিজ্ঞেস করি, মানে কি পেলেন আপনারা এই 2,400 গ্রামে? সেই বেজলাইন ডেটার মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এটা সমাজের ইতিহাস, মানুষ একে অন্যকে করেছে। অনেকগুলো গ্রামে পাকিস্তান আর্মি তো যায়ও নি, সেখানে কারা করেছে, রাজাকাররা করেছে। গ্রামের রাজনীতি বুঝতে হয়, গ্রামের রাজনীতি একেবারে এই শহরের রাজনীতি তো আদর্শিক রাজনীতি, গ্রামের রাজনীতি হচ্ছে অবস্থানের রাজনীতি, একেবারেই ভিন্ন। তো আমরা এগুলো বহুবার আগে করেছি। যেমন একটা জিনিস দেখেছিলাম 2012-14-তে, তো ওই একটা জরিপ করেছিলাম জিনিসের দামের ওপরে আর অবস্থানের ওপরে। তো 3টা জায়গা নিয়েছিলাম, নওগাঁ বোধহয় নাকি মাগুরা নিয়েছিলাম, ফরিদপুর নিয়েছিলাম আর নোয়াখালী নিয়েছিলাম, 3টে জায়গায়। ওটা স্ট্যাটিস্টিক্যাল মেথড অনুযায়ী করেছিলাম। ওখানে যেমন দেখলাম যে ফরিদপুরে কিন্তু একটু খুনাখুনি কম হয়েছে, মারপিট, কারণ একটু দূরে, তো বর্ডার থেকে দূরে। আর যেগুলো বর্ডারের কাছে, যেমন মাগুরা খুব বর্ডার, এবং খুব উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি হয়েছে। আর নোয়াখালীটা একেবারে বর্ডার এরিয়া, নোয়াখালীটা মানে ফ্লুইড অ্যাবসলিউটলি। এই 3টা জায়গায়। তো তখন আমরা দেখছিলাম যে জিনিসের দাম, যে গরু কেন মানুষের দারিদ্র হলো, মানুষ তো গরু জবাই করে দিয়েছে, কারণ ওটাকে রাখতে পারবে না, রাজাকার এসে নিয়ে যাবে বা কেউ এসে নিয়ে যাবে, সেটাও ঘটনাও আছে। এইরকম অসংখ্য জিনিস আছে, শেষ হবে না আর কি। মানে 2000 এত মোটা ফাইল, এটা মানে আসলেই কি রিলিজ করবেন না? ভাই আমার শিক্ষা হয়ে গেছে এটা। যেদিন আমি মারা যাব, তারপরে ওই ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেছে রক্ষা করবে, ঠিক আছে রক্ষা করো, আমিও বেঁচে গেলাম। মানে তাদেরকে বলে রেখেছেন কবে এটা রিলিজ করতে হবে? আমি মরা তো, তারা আশায় আছে আমি দ্রুত মারা যাবো। কিন্তু কেন আফসান ভাই, মানে এইরকম একটা কাজ যেটা মুক্তিযুদ্ধের, জনযুদ্ধের, সমাজের যুদ্ধের বেজলাইন ডেটা হতে পারে, সেইটা আপনি বেজলাইন ডেটা নিয়ে যে পরিমাণ ঝগড়া করবে বাংলাদেশের মানুষ, যে পরিমাণ ঝগড়া করতে পারে চিন্তা করা যায় না। ফেসবুক খুললেই এটা বোঝা যায়। বাংলাদেশের মানুষের নিজের ইতিহাসও জানতে চায় না। ও রাষ্ট্রর মধ্যে কে কাকে গালি দিল, কে কাকে কি বললো, আমি মহান, আমি ওই, এই জিনিসটা, এটা এর মধ্যে তো আমি থাকতে চাই না। আমি আমার কাজ মোটামুটি শেষ করেছি। আর আমি একটা 71 পিডিয়া নিয়ে কাজ করছি। 71 পিডিয়া হলো একেবারেই সরলভাবে 600-700 পৃষ্ঠার একটা বই, 25টা চ্যাপ্টার হয়তো থাকবে, সবগুলো অংশ ছোট ছোট 20-25-30 পৃষ্ঠার, যাতে সহজ পাঠ হয়। মানুষের সবাইকে তো আর গবেষণামূলক প্রবন্ধ পড়ার দরকার নেই। তো এই এত সারা জীবনে যত কাজ হয়েছে, সারা জীবনের ওই 25-30 পৃষ্ঠা করে এক একটা পরিচ্ছদ নিয়ে আমি ওটা রাখবো। আপনার সাথে এই মুক্তিযুদ্ধ নিয়ে, আপনি তো আসলে একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যাবে আপনার সাথে। কিন্তু তারপরে যেহেতু সময়ের এক ধরনের বাধ্যবাধকতা আছে, আমরা একটু শেষ করব। কিন্তু শেষে যে টপিকটা, যে প্রসঙ্গে কথা বলতে চাই, আপনি জানি আপনি খুবই অপছন্দ করেন এই প্রসঙ্গে কথা বলতে, তারপরে এইটা মানুষের একটা জানতে চাওয়া, ধরেন আমার সরল মনেরও জানতে চাওয়া, এই যে শহীদের সংখ্যা নিয়ে, 71-এ কত লাখ মানুষ শহীদ হয়েছেন, এই সংখ্যা নিয়ে যে আমি ধরেন আমার ছোটবেলা থেকে নানান রকম বাস দেখে বড় হয়েছি, আমরা একটা 5.5 দশকে একটা গবেষণা কেন করতে পারলাম না যে এইটা তো ডেটা, এটা তো ইতিহাস, এই ইতিহাসকে আমরা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠাতে পারলাম না কেন? এইটা কি রাষ্ট্রের ব্যর্থতা না সমাজের ব্যর্থতা? না, সমাজ তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাও করে না। আর সমাজ একটা জিনিস কি,
এটা বলে দিই, আমরা যখন গ্রামে কাজ করা শুরু করলাম, আমি বলি যে আমি দলিলপত্র থেকেই কিন্তু আমার প্রথম মনে হয়েছে যে এই যে 15 খণ্ড, এটা খুব অসাধারণ কাজ, এটা অবিশ্বাস্য, মানে আমরা এখন বুঝতে পারি না, পরে বুঝবে, কারণ এই দলিল আর কোনোদিন পাওয়া যাবে না, যে নারী কই। মানে আমার এই প্রশ্নটা খুব স্বাভাবিক ছিল যে আচ্ছা মেয়েরা কি করেছিল 71-এ, কারণ দলিলে তো মেয়ে থাকবে না, রাইট, দলিলে মানুষের স্মৃতিতে থাকবে, বয়ানে থাকবে, কথায় থাকবে। তখন থেকে আমার মানে কাজের থেকে, এবং আমার জীবনে এত বড় কাজ আমি আর করব না, এই মুক্তিযুদ্ধের দলিলপত্র, তখনই তো যা শুরু করলাম আমরা। ওইখান থেকে গিয়ে আমরা যে জিনিসটা বলতে পারছি, আপনাকে তো যেতে হবে, আপনাকে তো জানতে হবে। কিন্তু তখনই আপনি যদি 72 সালে দেখেন, আমরা দেখি যে প্রথম রেফারেন্সটা কোথায় আসলো। প্রথম রেফারেন্সটা আসলো পূর্বদেশ পত্রিকায়। ও জানলো কি করে? এটা খুব একেবারে বিশেষজ্ঞ মানে গবেষকের প্রশ্ন। আমরা সোর্স নিয়ে ডিল করি, কোনো রেফারেন্স নাই। তারপরে প্রাবদা কিন্তু পূর্বদেশকে কোট করে জানলো। তারপর কিন্তু একবার এটা রাজনৈতিক যখন হয়ে গেল ভাষ্যটা, তার মনে রাখবেন শেখ সাহেবের এই সরকার, বাংলাদেশ সরকার কিন্তু একটা জরিপের মতো চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি মনে আছে 78-এ বাংলাদেশ সরকারের ওই হোম মিনিস্ট্রিতে এই দলিলগুলো নাকি রাখা আছে, আমি গিয়েছিলাম। তো হোম মিনিস্ট্রি বললো যে না, আপনাকে দেওয়া হবে না, এবং জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে দেওয়া হবে না। তো বাংলাদেশের মানুষ কিন্তু দলিলে যত তথ্য আছে সেগুলোকেও ধ্বংস করেছে। আমি মনে আছে ফরেন মিনিস্ট্রিতে গিয়েছিলাম, ফরেন মিনিস্ট্রিতে দেখলাম যে যারা কাজ করছে তারা একটা বড় এরকম একটা বাক্সের উপরে পা দিয়ে কাজ করছে। তো আমি ওই লাইব্রেরিকে জিজ্ঞেস, এটা কি বাক্স এরকম করে রেখেছেন? আমরাও জানি না, কোনোদিন খেয়াল করিনি। পরে ওরা কাটলো। 2 দিন পরে আমি গিয়ে দেখলাম যে ইন্ডিয়াতে যারা গিয়েছিল তারা একটা ওই বিভিন্ন পেপার ক্লিপিংস সংগ্রহ করেছিল, এটাই ওদের কাজ ছিল। সেইগুলো এখানে এসছিল, রিসিভ করা হয়েছিল। সেইটা আমি 1978 বলছি, এসছে 1972-এর শুরুতে। 6 বছর কারো কোনো জানাই নেই, পড়েছিল। আচ্ছা, তার ভেতরে আমি যেটা বলছি, আমাকে একটু সময় দিয়েন খালি। ওইখানে ভেতরে একটা ফাইল পেলাম। ফাইলের তালিকা দেখে আমি চমকে উঠেছি। ওই প্রথম ফাইলটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর আলাপ। চিন্তা করাতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি বললাম ওরম 125 কি 130টা ফাইল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইল। তো আমি এই করলাম দৌড়াদৌড়ি, আমার যা হয়, আমি একটু ওভার এনথুজিয়াস্টিক লোক। তবে দৌড়ো করতে করতে যখন একজন ছিলেন, উনি জানি না জীবিত আছেন কিনা, শিহাবুদ্দিন সাহেব, উনি 71-এ বাংলাদেশের পক্ষ নিয়েছিলেন, উনি সহায়তা করলেন। এবং এই যে ফারুক সোবহান, উনি তখন ডিজি ছিলেন, হ্যাঁ, উনি সইটা করলেন যে হ্যাঁ ফাইল। তো আমি ট্রেস করতে লাগলাম, ওখানেও বেশ কিছু কয়েকজন ছিলেন যারা আমাকে হেল্প করছেন। করতে করতে একটা রুমের গিয়ে ডিসঅ্যাপিয়ার নাই। আপনি চিন্তা করেন যে আন্তঃরাষ্ট্রিক যদি বিষয় হয়, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে? মানে আপনি তো দেখেছিলেন ফাইলটা? না, ফাইলটা আমি কি, ফাইল মুভমেন্ট রেজিস্টার বলে এটা, মানে ফাইলের তালিকা। আচ্ছা, তালিকাটা দেখে? হ্যাঁ, তালিকা। পরে আমাকে বলল যে, একজন ডেকে নিয়ে বলল কোনো দিন পাবেন না, ধ্বংস করে ফেলা হয়েছে। আমি বললাম কেন? বলছে ওইখানে তো যারা চাকরি করতেন তারা তো নিজেদের মতামত লিখেছে। তো এখন আপনি মনে করেন যে আমেরিকাকে গালি দিয়েছে, সে যদি পোস্টিংয়ের পায়, এই কথাটা আমাকে বলেছিল, আমি সত্য মিথ্যার কথা বলছি না, সে কি চাইবে যে এই ফাইলগুলো থাকুক? ফিনিশড, গন, এটা আমি লিখেওছি, বলেওছি, ফিনিশড, গন। দ্বিতীয়ত, মুজিবনগর সরকারের দলিলগুলো গেল কই? মুজিবনগর সরকার বলে MV স্যান্ড্রা বলে একটা জাহাজ, এবং এটা তো আমি ট্রেস করেছি, চিটাগংয়ে এসছিল, চিটাগংয়ে খালাস হয়েছে তার মালপত্র, তারপরে কোনো আর চিহ্ন নাই। হয়তো কোনো জায়গায় পড়ে থাকতে পারে, কিন্তু নাই। আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডে মুজিবনগর সরকারের দলিলগুলো আছে, ওটা কপাল গুনে পাওয়া। সেটা হলো যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দলিলগুলো হেলিকপ্টার করে, প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু হেলিকপ্টার করে বাংলাদেশে আনা হয়েছিল। সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, ওই হাইকোর্ট, আগের যেটা হাইকোর্ট ছিল ওখানে ছিল। তো আমি লাইন টাইন পেয়ে ওই সময় আত্মীয় স্বজনের নাম মিথ্যা কথা সত্যি কথা বলে ওই ফাইলগুলো নিয়ে এসেছিল। এবং ওই পুরোটা আপনি দেখবেন, যেদিকে যদি দেখে, ওই ফাইলগুলো কিন্তু, এমনকি তাজউদ্দিন সাহেবের ফাইলগুলো যদি দেখেন, প্রধানমন্ত্রীর ফাইলগুলো, ওই ফাইলগুলো হচ্ছে সিসি কপি ফাইল। আচ্ছা, তার মানে ওটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সিসি করেছে সেই ফাইলগুলো।
মূল ফাইল কিন্তু আমরা পাইনি, মূল ফাইল কেউই পাইনি। আচ্ছা, এগুলা এরপরে আপনি চিন্তা করেন, আমি শুনেছি যে কিছু কিছু লোক যাদের কাছে নাকি অনেক ফাইল ছিল তারা নাকি বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো তাহলে আপনি তো নিজেই রক্ষা করতে চান না। আমার মনে আছে যে যখন বন্যা হলো আমাদের এই প্রকল্প, আমি তখন তার আগেই ছেড়ে দিয়েছিলাম, 84-তে ছেড়ে দিয়েছিলাম আমি মুক্তিযুদ্ধ ইতিহাস প্রকল্প। আমি তখন জাতিসংঘে কাজ করি, ইউনিসেফে কাজ করি। বন্যা হলো যে 86-র পরে কোন বন্যাটা হলো, 88-র বন্যা। হ্যাঁ, 88-র বন্যাতে তখন, তো 88-র বন্যার সময় যেখানে রাখা হয়েছিল সেইখানে আমাকে একজন বললো ডিএফপিতে, ডিরেক্টরেট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসে, এই সার্কিট হাউস রোড, ওখানে পানি এসে গেছে। তখন আমি কপাল গুনে, বা সেই সময় আমরা তো সক্রিয় ছিলাম, মওদুদ ভাইকে জানতাম, এবং আমি মনে করি এটা একটা কৃতজ্ঞতা দিয়ে ওনার নামটা স্মরণ করছি, যে মওদুদ ভাইকে আমি ফোন করলাম। কপাল গুনে উনি তখন প্রধানমন্ত্রী, উনি ফোনটা রিসিভ করেছেন। আমরা মওদুদ ভাই এই ফাইলগুলো, মওদুদ ভাই নিজেও তো এটার কিছুটা জানতেন, আমি এটাকে আপনি বাঁচান, এটা আপনার দায়িত্ব। মওদুদ ভাই বলেন যে আচ্ছা ঠিক আছে। এই মওদুদ ভাই তখন চিন্তা করেন না আমলাতন্ত্র কী জিনিস, তখন ওটা তো মিনিস্ট্রি অফ ইনফরমেশনের। তো আমি বলছি মিউজিয়ামে দিয়ে দেন। তো মিনিস্ট্রি অফ ইনফরমেশন বলছে যে আমরা তো দিতে পারবো না, আমাদেরকে চাইতে হবে। মানে এইটার মধ্যে তারা লেগে গেল, আর বন্যার পানি উঠছে। তারপরে মওদুদ ভাই বোধহয় নিজেই মুভ করে ওই 1 দিন বা 2 দিনের মধ্যে কি আমলাতান্ত্রিক ফাইল চালু করে বা অর্ডার দিয়ে এইটা মিউজিয়ামে গেল। আর মিউজিয়ামে কী অবস্থা আছে আমি জানি না, কিন্তু চিন্তা করুন একবার, কত জায়গায় আপনি নষ্ট করেছেন, কত জায়গায় আপনি নষ্ট করেছেন। আমি এই জন্যে মনে করি ফাইলগুলো ডিজিটাল হয়ে যাওয়া উচিত বাংলাদেশে। কিন্তু কে আর কার আগ্রহ আছে? আমাদের ইতিহাস চর্চা নিয়ে কি আগ্রহ আছে? আমরা কি জানতে চাই? যদি আমাদের 71-এর ইতিহাস যদি রাজনীতির ঊর্ধ্বে হতো, তাহলে তো আমরা বারবার রাজনীতিক, এই প্রত্যেকবার রিজিম চেঞ্জ হবে, ইতিহাস চর্চাটাও চেঞ্জ হবে। তাহলে তো আমরা বলতাম যে আচ্ছা ঠিক আছে, তথ্যটা জানি। কিন্তু আমরা ওই 30 লাখ রক্ষা করতে চাই। গবেষকরা নিজেরা বলবে যে হ্যাঁ এটা হয়তো ফিগার না, কিন্তু এটা অফিসিয়ালি একটা পলিটিক্যাল ফিগার হয়ে গেছে, এটা আর হিস্টোরিক্যাল নাম্বার একটা নাই। তো এইটা তো অন্য পরিসরের বিষয় হয়ে গেছে। অন্যরা হয়তো বলবে 5 জনও মরেনি, যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু আমি মনে করি, এবং সাংবাদিকরা অনেককে মনে করেন, আমি দেখছিলাম যে ঢাকায় নাকি 3 লাখ মারা গেছে, একজন লিখেছে। এটা কী করে যদি বলে, তাহলে ওকে বলতে হবে যে ভাই 3 লাখ কোন জায়গায় মারা গেছে এবং কারা তারা। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তো ফলকই আছে যে নামগুলো, যে কতজনের কি হয়েছে না। আমি ওই যখন ওই ভিডিওটা করছিলাম ওই 21-এ টেলিভিশনের জন্য, তখন তো ওখানে গিয়ে লোকজন গেছে প্রত্যেকের। কিন্তু আমি বলি 45টা বেটা ক্যাম্প, আপনারা বেটা ক্যাম্প তো জানবেন। হ্যাঁ, আমি চিনি বেটা ক্যাম্প, 45টা বেটা ক্যাম্পের জিনিস ছিল। সিরিজ চালায়নি, তাদের ইচ্ছা, আমি তো বেতনভোগ কর্মচারী ছিলাম। 45টা বেটা ক্যাম্প এক জায়গায় ছিল, কেউ নজর দেয়নি। আমি যখন খোঁজ পেলাম, একজন আমাকে খোঁজটা দিল যে আফসান ভাই আপনার 45টা বেটা ক্যাম্প পুরো নষ্ট হয়ে গেছে। কারণ বেটা ক্যাম্প তো পুরানো দিনের জিনিস, ওরা গামডাপ হয়ে যায়, নষ্ট। ওইখানে ছিল মানুষের কথাবার্তা, বিভিন্ন জায়গার কথাবার্তা, এই শফিউল্লাহর বিশাল ইন্টারভিউ, খন্দকার সাহেবের ইন্টারভিউ, আরও সেনাবাহিনীর ইন্টারভিউ, পলিটিশিয়ানদের ইন্টারভিউ, সমস্ত কিছু। আর সাধারণ মানুষ ভর্তি। ঢাকা শহরে 25শে মার্চ ছিল আমার কাছে, গন। তো কী বলবো আমি? এই জন্য ভাই দরকার নেই ভাই আমার সঙ্গে এই দেনা। আমি আমার কাজটা করে শেষ করতে পারলেই। আফসান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনেক বলা না বলা কথা বলার জন্য, জানানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে আশায় থাকবো আপনার সেই 2400 গ্রামের গবেষণায় আসলে কি পেলেন সেটা জানার জন্য আসলে অধীরভাবে আগ্রহ করব। আমি একটু শেষ কথা বলি। 2400 গ্রামে খুব সাধারণ মানুষের কথা, খুব সাধারণ কথা। ওর জীবনটা তো হচ্ছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। ও যে যুদ্ধ করতে, মানে যে যুদ্ধে অস্ত্র দিচ্ছে। আমার একটা ভিডিও আছে, নাম গ্রামের মুক্তিযুদ্ধ। কতজন লোক দেখেছে জানেন? 2400 জন। লোকে কি কি জিনিস দেখে আর কি কি এটা। ওইখানে একটা মানুষ বলছে, আমি বলছি গ্রামের মানুষের মানসিকতাটা দেখেন। গ্রামের মানুষ ওর নাম হচ্ছে পিয়ারুর নাম।
তো যখন শুটিং করতে গেছি আমি আগেও তো তাকে ইন্টারভিউ করেছি যে পিয়ারু কই, বলি পিয়ারু কামলা খাটতে গেছে। 71 সালে কামলা ছিল, আর 2018 তো সে তখনও কামলা, সে ফেরত আসছে। সে সব যে সত্য বলতে পারছে কারণ তার স্মৃতিফিতি তো ভ্রান্ত হয়ে গেছে। এনামুলও সাথে ছিল। তো তখন তাকে সে বলছে যে সে জবাই করতো, রাজাকার জবাই করতো। তো বলে আর কলমা পড়ার আগে জবাই করতাম। তা আমি বলছি কলমা পড়ার আগে জবাই করতেন কেন? বলে কলমা পড়লে তো মুসলমান হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যদি মাফ করে দেয়। ওই দেখেন ওর ভাবনাটা এইটা, হ্যাঁ, যে ও কলমা পড়ার আগে ওকে জবাই করে দিয়ে শেষ করে ফেলছে। তা আমি বললাম যে তো মানে কে জানি জিজ্ঞেস করছে প্রাণীকেও তো মানে জবাই করার আগে মানুষের কলমায় পড়ে। ও কি জানোয়ারও নাকি? ও জানোয়ারও না। আমার মা বোনকে সে অন্যের হাতে তুলে দিচ্ছে, সে জানোয়ার? ও জানোয়ারও না। তো এইটা কথাটা কোন জায়গায় জানেন? ও যে তুলে দিচ্ছে, ও মেয়েটাকে পাচ্ছে কোথায়? কোন জটিলতার দিকে আপনি যাচ্ছেন 71 নিয়ে, বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষই মেয়েদেরকে পাকিস্তানের কাছে তুলে দিয়েছে, শুধু রাজাকার না, আরও অন্যরাও দিয়েছে। আমরা ওটা জানতেও চাই না, জানতেও চাইব না। ওই জন্যে ওর রাগটা, ও কামলা, ওর তো কোনো কিছু নাই হারাবার। ও কামলা, ও শুধু ওকে জবাই দেব ও কলমা পড়ার আগে। এই হচ্ছে 71। তো আমরা এটা ধারণ করতে পারবো? আমরা যেভাবে নির্মাণ করেছি 71টা, সেই 71-এ জায়গা হবে? নিজেদের আয়নাও তো চেহারা ভেসে উঠবে। আমরা যাই দেখতে, আমরা কে? আসলে ভাই অনেক ধন্যবাদ। আপনার এই গল্প তো শেষ হবে না, তবে আমি সেই আপনি 2400 গ্রামের যে সাধারণ মানুষের যুদ্ধের কথা বললেন, 2400 গ্রামের, হ্যাঁ, সেই সাধারণ মানুষের যুদ্ধই তো মুক্তিযুদ্ধ, সেটা নিশ্চয়ই আমরা জানতে চাইব। আপনাকে এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। কথা বলছিলাম সাংবাদিক এবং গবেষক আফসান চৌধুরীর সাথে। অনেক জানা অজানা না বলা গল্প জানলাম। আপনারাও নিশ্চয়ই আমার মতো অপেক্ষায় থাকবেন সেই 2400 গ্রামের সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের কথা জানার জন্য, যে সাধারণ মানুষের প্রতিরোধ কিংবা প্রতিবাদের ফলেই বাংলাদেশের জন্ম। সবাইকে ধন্যবাদ কথা চলুক দেখার জন্য।